মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক বছর পর এবার উলটপুরনটা শুরু হয়েছে। প্রত্যেক দিনই আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একটা করে ইন্টিমেশন পাচ্ছি যে আজকে জয়েনিং রয়েছে। মেখলিগঞ্জ পুরসভা গতকাল হাত বদল হয়ে গেল, আজকেও বেশ কিছু জয়েনিং ছিল। আর ঘর বাপসি এটা তো সাম্প্রতিক রাজনীতিতে খুব চালু একটা শব্দবন্ধ, সেই ঘর বাপসি দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং মৌপিয়া, এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে যে এই কংগ্রেসের সারনেমটা নিয়ে একটি দল তৈরি হয়েছে, ওই শ্রমিকবাবুর কথা একটা জনগোষ্ঠী, সেই সারনেমটা ধীরে 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 পেল হতে থাকছে, ম্রিয়মান হতে থাকছে। এতে সার্বিকভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে গত 15 বছরের রাজনীতি শুধু না, এই দলটি তৈরি হয়েছিল 28 বছর আগে, এবং তার পরবর্তী সময় আজকে বিজেপির অবস্থান দেখো, একটা অদ্ভুত কলেজ তৈরি করো, দেখবে এর উত্তরটা নিহিত কোথায়। আজকে আমি তোমাকে একেবারে শুরুতে যে কথাটা বলি সেটা হলো যে শ্রমিকবাবু ভেরি ইন্টারেস্টিংলি কিছু প্রেজেন্টেশন করলেন, এবং একেবারে পরিষ্কার যে শ্রমিকবাবুর কোনো অসুবিধা নেই কোনো অবস্থাতেই চায়ের নেমন্তন্ন করা। সেটা সৌগত রায় হতে পারেন, সেটা কাকলি ঘোষ দস্তিদার হতে পারেন, বা সেটা ফিরহাদ হাকিমও হতে পারেন অন্য কেউ। ঋতব্রতরা সম্ভবত হতে পারেন না, সেটা আলিদার কথায় বোঝা গেল। তার কারণ ডেসপারেট ডিস্টেন্সটাকে তৈরি করার একটা প্রয়াস। প্রশ্নটা কিন্তু সেখানে না। তুমি সঠিকভাবে বললে চায়ের নিমন্ত্রণ, বিজেপির দরজা বন্ধ, এটা হতে পারে নাকি? যে বিজেপিটা পশ্চিমবাংলায় এই মুহূর্তে সরকারে আছে, আলিদা পুরনো বিজেপির মানুষ, সেই ঘরানার মানুষ, কিন্তু তুমি স্ট্যাটিস্টিক্স দেখো, শুধুমাত্র ওদের প্রিভেলিং দেখো, তুমি একটা জিনিস বুঝে যাবে যে সরকারের 208 জন জিতে এসেছে, আমি তথ্য দিয়ে বলছি 62% এক্স তৃণমূল অথবা এক্স কংগ্রেস। আমি বলতে চাইছি দরজাটা কাদের জন্য বন্ধ করবে, কারা বন্ধ করবে? আমি সেই কারণে বলছি চায়ের নেমন্ত্রণের পরে হয়তো দরজা খুলে যেতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। আমি যাচ্ছি না। একটা সিম্পল প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সমস্ত অভিযোগ, ব্যর্থতার অভিযোগ, মুখ্যমন্ত্রী হিসেবে 15 বছরে যা যা খারাপ হয়েছে তার সমস্ত কিছুর দায়ভার সত্ত্বেও রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পলিটিক্যাল জার্নিটা, সেটাকে তার চরম যে শত্রু তিনিও সেটাকে অ্যাকনলেজ করেন। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এতটাই রাজনৈতিক ক্যারিশমা বা এতটাই তার লিডারশিপ কোয়ালিটি যে তার জন্য ঋতব্রতর যাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন, যারা এমনকি সিনিয়র লিডাররা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানছেন না, মানতে তারা রাজি না, তারা বলছেন যে কেন অভিষেক ক্যামাক স্ট্রিট থেকে দল চলবে, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছেন। এবং অভিষেকের সঙ্গে ঋতব্রত শুধু তুলনাটা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করে তারা ঋতব্রতকে পাচ্ছেন। এটা কি সত্যি এতটা জলবায়ু? মৌপিয়া, আমি ভেরি ইন্টারেস্টিংলি কথাটা বলি, তুমি যেভাবে প্রেজেন্ট করলে সব থেকে ইন্টারেস্টিং এরিয়াটা হচ্ছে এটা। আমি অন্ধকারে তোমায় হাত ধরে পার করে দেব রাস্তা। আমি তোমাকে এই কথাটাই বলি, আজকে 60 জনের গ্রোথটা তুমি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি তোমাকে একটি এক্সাম্পল দিলে বুঝবে, উপাসনারা অনেক ছোট, তোমরা তো বুঝবেই। 77 সালের পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির নেতৃত্বে ছিলেন, প্রথম ইন্দিরা গান্ধীকে বার করে দেওয়ার পরে নেতৃত্বে ছিলেন, সকলেই জানেন, কেপি উন্নিকেশন। তার পরবর্তী সময় ব্রহ্মানন্দ রেড্ডি, ওই 3 বছরে তার পরবর্তী সময় দেবরাজ আর্টস। এই 3 জনের উত্থান, এই 3 জনের উত্থানই হয়েছিল কিন্তু উল্টো পক্ষের জনতা পার্টির হাত ধরে। ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আজকে আলিদারা যেভাবেই কথা বলবার চেষ্টা করুন, চায়ের নেমন্তন্ন যিনিই দিন, তিনি এটা বুঝবেন ছায়ারা দীর্ঘ হতে পারে, ছায়ারা কায়া হয় না। সুতরাং এখানে আমি শেষ করি, আমি তোমাকে একটা কথা বলে শেষ করি, যে প্রিয়াঙ্কা টেবরালের কথা বললে একটি ন্যাশনাল চ্যানেলে গতকালকে আমি এই কথাটা বলেছিলাম, তাকে উদ্দেশ্য করে প্রচার যখন করলেন, হারলেন যখন, তখন মনে ছিল না তার বাড়িতে গিয়ে আক্রমণ? আমরা এতদিন দেখছিলাম যে এই রাজ্যের একটা বড় অংশের নেতাদের, তাদের এতদিন আমরা একটা ভীষণ তাগিদ, তাড়না, আকুলি বিকুলি দেখেছিলাম যে তারা মানুষের জন্য কাজ করতে চান, মানুষের জন্য কাজ করতে চান বলে তারা দলত্যাগ করেন। আপনি কি জানতেন যে কোট আনকোট গঠনমূলক বিরোধিতা করার জন্য এত মরিয়া, এমন তাগিদ, এমন তাড়না, যে প্রতীকে এবং যার যে নেত্রীর ছবি দিয়ে ভোটে জিতলেন, ভোটের রেজাল্টের পর গঠনমূলক বিরোধিতার
তাড়নায় তারা শিবির আলাদা করে তারা একটা শিবির হয়ে যাচ্ছে। না না ইন্টারেস্ট জানতেন আপনি এত তাগিদ মানুষের? আমি তোমাকে একটু আগে বলছিলাম ইভেন ইন পার্সন যে এই এক মাসের ইতিহাসটা তৃণমূলের ইতিহাস শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীর একটা 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 অদ্ভুত ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। আগামী দিনের স্টুডেন্টরা হয়তো রিসার্চও করতে পারে। মানে আমি বলছি ম্যাসিভ ম্যান্ডেট পাওয়ার পর সে দলটা এক মাসের মধ্যে এই অবস্থাতে দাঁড়িয়েছে। আমি সেকেন্ডারিলি যাচ্ছি, দেখো আমরা জানি বিজেপির, আমি যার জন্য 62% বলেছিলাম যে এই মন্ত্রী যারা এমএলএ হয়েছেন তাদের বিজেপির মধ্যে যারা এক্স কংগ্রেস বা তৃণমূল। কিন্তু একটা জিনিস তোমাকে বলি, মধ্যপ্রদেশ সরকারটা যখন ভাঙা হয় কমলনাথের সরকার, আমরা জানি তখন ছিল পাওয়ার টুয়ার্ডস, অর্থাৎ ভেঙে নিয়ে পাওয়ারে যেতে। আমরা একনাথ সিন্ডেকে দেখেছি যখন উদ্ধব ঠাকরেকে ভাঙেন তখন মহারাষ্ট্রে পাওয়ারে যেতে হবে। এটা সম্ভবত একমাত্র নিদর্শন যেটা পাওয়ারে ম্যাসিভ ম্যান্ডেট পাওয়ার পরে অপোজিশনকে কন্ট্রোল করতে হবে। তুমি এই কনসেপ্টের সাথে কংগ্রেস মুখ ভারতের একটা কনসেপ্টটাকে মাথায় রাখো তো, অর্থাৎ অপোজিশনকেও আমি অকুপাই করে রাখবো এবং এক নায়কতন্ত্র চালাবো, অপোজিশনের ভয়েসটাও থাকবে না, একটা অদ্ভুত গণতন্ত্র, গণতন্ত্রের শত্রু এরা। ঠিক তেমন ভাবে তোমাকে উল্টো দিকে বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমি এখানে শেষ করবো, আপনি আলিদা বলবেন, আমার কন্টিনিউটিতে রাখতে দিন। আমি বলতে চাইছি, আমি কি বলছি শুনুন, আমার কন্টিনিউটিতে রাখতে দিন। আমি শুধু অন্য কথা বলছি, ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে, জাস্ট এখানে যেখানে দাঁড়িয়ে আছি, 42 জন রাজ্যসভা লোকসভার সদস্য, তার সাথে সাথে তুমি জানো 80 জন এখানে, বাস্তব তো তাই, তৃণমূলের 80 জন জিতে আসা অপোজিশন, 125টা মিউনিসিপ্যালিটিস যেখানে তৃণমূল গভর্ন করছে, তার সাথে পাশাপাশি ভাবে 23টা জেলা পরিষদ, যদি সেই অর্থে তুমি দেখতে চাও 67,000 গ্রাম পঞ্চায়েত। তুমি হতে পারে এই বেসে দাঁড়িয়ে একটা দল। আমি আসবো, আমি একটু দেখাই এরই চন্দনদার কাছে আসি। চন্দন, আমি কোথা থেকে শুরু করি ঠিক বুঝতে পারছি না, তার কারণ এই হজ বড়ল কি অদ্ভুত ব্যাপার। আমি তোমাকে যার জন্যই বললাম না, অপোজিশন যখন অকুপাই করে নেয় একটা শাসক দল এবং সে যখন ম্যাসিভ ম্যান্ডেটে থাকে, তখন ভাবতে হয় যে তারা গণতন্ত্রের পক্ষে সপক্ষে আছেন কিনা। কিন্তু একটা প্রশ্ন আছে, সেটা হলো বুঝতে হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিভাবে এরা জাগরণ হলো এই দলের মধ্যে থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এরা জানতেন না অসম্ভব ব্যাপার। প্রত্যেকটা জায়গাতে বিরোধীদের ওপর আক্রমণ কিভাবে হয়েছিল, কোথায় বিজেপিকে ইনক্লুড করে বলছি, এগুলো এরা জানতেন না। এটা হতে পারে না। শওকত মোল্লার একটা কথা তুমি এখানে বললে, কিন্তু পাশাপাশি শাহজাহানকে প্রোটেক্ট করবার জন্য শাহজাহান কি করেছে এই কথাটা কিন্তু গ্রেপ্তারের আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে। মানে আমি বলতে চাইছি, আজকে জায়েন্ট না কি নাম আছে, জেসিবি টেসিবি কি নাম আছে, এই এতগুলো, আমরা দীর্ঘদিন রাজনীতি করছি, সমাজ বিরোধীরাই যে রাজনীতিটা চালাবে, একটা গভর্নমেন্ট চালাবে, অলমোস্ট সেটা ক্লিয়ার করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, যার জন্য আজকে দুর্দশা এই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু একটা কথা তোমাকে বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যদি সামনে রাখো, কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড, তারপরে তৃণমূল, কিন্তু তৃণমূলে আসার আগে মমতা ব্যানার্জি অমিত মিত্রকে আক্রমণ করার অভিযোগ আছে, ভুলে গেলে চলবে না। এক্স্যাক্টলি দিল্লিতে, পশ্চিমবাংলায় ঢোকার অবস্থায় ছিলেন না, তার নামে ওয়ারেন্ট ছিল। কি এমন ঘটলো, তাকে শুধু দলে নেওয়া না, তার নেতৃত্ব তৈরি করে দিয়ে তাকে দুবার পার্লামেন্টে পাঠানো। কেন? আমি একটা কথা চন্দনবাবুর সঙ্গে ঢুকতে চাই, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল